ইরফান মাইরাকে নিজের থেকে সরানোর জন্য ধাক্কা দিতে গিয়েও থেমে যায়। মাইরা পুরো শরীরের ভর ছেড়ে দেয়। ইরফান ভ্রু কোঁচকাল। ডান হাতে মাইরার মাথা ঠেলে তার বুক থেকে সরিয়ে মাইরার মুখপানে তাকায়। তার ঘরে গিয়ে যে থা পপ রটা দিয়েছিলে, এর ফলে মেয়েটার বাম গাল হালকা লাল হয়ে আছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। সেন্স হারিয়েছে কেন বুঝল না। তীক্ষ্ণ চোখে বেশ কিছুক্ষণ মাইরার মুখপানে চেয়ে রইল। ইনায়ার দিকে তাকিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, এই স্টুপিডকে ধরবি নাকি ফেলব? ইনা দ্রুত এসে মাইরাকে আগলে নেয়। এরপর নিজেই বেশ কসরত করে মাইরাকে বিছানায় শুইয়ে দেয়। মাইরার গালে আলতো থা পপ র দিয়ে বেশ কয়েকবার ডাকে, মাইরার সাড়া নেই। ইনা অ পায়। ইরফানের দিকে তাকালে দেখে ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে চেয়ে আছে। ইনা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ভাইয়া ডক্টরকে কল কর, মাইরার কিছু হয়েছে, ও তো চোখ খুলছে না। ইরফান বিরক্ত হয়ে পিছন ফিরে যেতে যেতে বলল, জাস্ট 2 মিনিট রেডি হয়ে বাইরে আয়, আমার লেট হয়েছে। ইনা ভাইয়ের নির্লিপ্ততায় ভীষণ বিরক্ত হয়, মনে মনে রাগও হয় খুব। একটা মানুষ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তবুও তার ভাইয়ের মনে একটুও মায়াদয়া নেই। কণ্ঠে কিছুটা রাগ নিয়ে পিছন ফিরে বলল, তোমার প্রবলেম কি ভাইয়া? দেখছো একটা মেয়ে অসুস্থ, আর তুমি হেয়ালি করেই যাচ্ছ। আসলেই তুমি ন হয়ে গিয়েছ? ইরফান দাঁতে দাঁত চেপে ইনায়ার দিকে তাকাল। ইনা ইরফানের দৃষ্টি দেখে ভয় পেয়ে আমতা আমতা করে বলে, ডক্টরকে একটা কল কর অন্তত, প্লিজ। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে রেগে বলে, ওর বাদরামি না দেখে কলেজ যাবি না? ইনা বিরক্ত হল। মানছে মাইরা চঞ্চল, এর জন্য সেন্স হারিয়েছে বলে তাকে সুস্থ করে জাগিয়ে তুলবে না? ইরফান হঠাৎই মাইরার হাত ধরে জোরে টান দিয়ে বসিয়ে দেয়। মাইরা ধরফর করে চেঁচিয়ে বলে ওঠে, ও আপু, আমার হাত খুলে গেল, হাত খুলে গেল, আমার হাতকে বাঁচাও, বাঁচাও। ইনা চোখ বড় বড় করে তাকায় মাইরার দিকে। মাইরা তো অজ্ঞান হয়ে গিয়েছিল। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে দৃষ্টি ঘুরিয়ে ইনায়ার দিকে তাকিয়ে রেগে বলে, সি, এই তোর স্টুপিটের বাদরামি। মাইরা ইরফানের দিকে তাকিয়ে ঢোক গিলে বিড়বিড় করে, একটু নাটক করেও শান্তি নেই। কথাটা বলে ইনায়ার পিছনে বৃথা লুকানোর চেষ্টা করে। ইরফানের বিরক্তির মাত্রা পেরিয়েছে। ইনায়ার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, 2 মিনিট এর 1 সেকেন্ড লেট করলে তোকে শুলে চড়াবো আমি। আর এই স্টুপিট এর আশেপাশে যদি দেখেছি, তো একটা থা পপ ও মাটিতে পড়বে না। মাইরা, ইনা জনেই কেঁপে ওঠে। ইনা দ্রুত বিছানা থেকে নেমে তার ঘরের দিকে দৌড় লাগায়। মাইরা ভীতু স্বরে চেঁচিয়ে বলে, আপু আমাকে নিয়ে যাও দয়া করে, আমার সামনে বাঘ, বাঁচাও, বাঁচাও। ইনা অসহায় চোখে পিছন ফিরে তাকায়। ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে আর এগোয় না। সে লেট করলে থা পপ তো তাকে খেতে হবে। তাই দ্রুত তার ঘরের দিকে পা চালাল। এদিকে মাইরা ভয় পাচ্ছে। কতগুলো বেফাস কথা বলেছে, আবার অ্যাক্টিং করে ওই লোকের গায়ে পড়েছিল, এখন তার কি হবে? নিজেকে গুটিয়ে নিয়ে ধীরে ধীরে সামান্য মাথা তুলে ইরফানের দিকে চায়। ইরফানের দৃষ্টির নড়চড় নেই। মাইরা জানে এই দৃষ্টি মানে তাকে এখন ধোয়ার পরিকল্পনা করছে। মাইরার মনে পড়ে এই লোকটা ইনা আপুকে তার সাথে মিশতে নিষেধ করেছে। নিজের মাঝে জমানো ভয় সাময়িক পালিয়ে গেল। মাইরা হঠাৎই রেগে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আমার সাথে আপুকে মিশতে নিষেধ করছেন? আপনি জানেন মুভি গল্পের কত নায়ক ল থাকে। আমি না হয় আপনাকে সেরকম ল বলেছি, আর আমি যেহেতু আপনারই বউ, তাই একটু অ্যাক্টিং প্র্যাকটিস করছিলাম। আপনি তো দেখছি আসলেই মূর্খ। ইরফান ঘর থেকে বেরোনোর জন্য 2 পা এগিয়েছিল। মাইরার কথা শুনে তার পা থেমে যায়। রাগে বিরক্তিতে নিজের মাথার চুল টেনে ধরল। আর নিতে পারছে না একে। ঝড়ের বেগে এসে মাইরার গাল চেপে ধরে ডান হাতে। মাইরা ভয়ে কেঁপে ওঠে। হাতে ইরফানের হাত চেপে ছাড়ানোর চেষ্টা করে। ঢোক গিলে কিছু বলতে চায়, তবে ইরফান এত জোরে গাল চেপে ধরেছে, কথা বলতে চাইলেও পারছে না। ইরফান নিজেই মাইরাকে ধাক্কা দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে ফোঁস করে শ্বাস ফেলে। সবকিছু এত অসহ্য লাগছে। মাইরা কিছুটা ছিটকে বিছানায় পড়ে হাতে গালে হাত বোলায়। ইরফানের ফিরিয়ে রাখা পিঠের দিকে চেয়ে বলে, আপনি আসলেই ল আমার গাল দুটো সরকারি পেয়েছে। উফ। ইরফান উল্টো ঘুরে মাইরার দিকে তেড়ে আসতে নিলে মাইরা বিছানা থেকে লাফ দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয়।
উদ্দেশ্য ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিবে। ওয়াশরুম থেকে পা পিছিয়ে থাকা অবস্থায় ইরফান বড় বড় পা ফেলে এসে মাইরার হাত শক্ত করে টেনে ধরে। পিছন থেকে জাহারা বলে, কি করছো তোমরা? ইরফান মাইরার হাত ছাড়ল না। বিরক্ত হয়ে পিছন ফিরে তাকায়। মাইরা জাহারাকে দেখে ভীত কণ্ঠে শব্দ করে বলে, আপু এই এল্লা দকে নিয়ে যাও। যখন যা পাচ্ছে আমার সেটা ধরে টানছে শুধু। জাহারা চোখ বড় বড় করে তাকায়। মাইরা কথাটা বলেই শক্তি খাটিয়ে ওয়াশরুমের দিকে একটু এগিয়ে যেতে চায়। ইরফান পিছন ফিরে তাকানোয় বুঝতে পারেনি। মাইরা পিছন দিকে পেছানোয় ইরফান নিজেও তাল সামলাতে পারেনি। মাইরার দিকে হেলে গেলে মাইরা ইরফানের ধাক্কা খেয়ে ঠাস করে বাথরুমের মেঝেতে পড়ে যায়। ইরফান নিজেও হুমড়ি খেয়ে পড়ে মাইরার উপর। বালতি ভর্তি পানি ছিল, সব ঢেলে পড়ে ইরফানের মাথায়। সে পানির গন্তব্যপথ হয়ে ইরফানের নিচে অবস্থানরত মাইরার মুখ। ইরফান হতভম্ব হয়ে যায়। মাইরা চেঁচিয়ে ওঠে, আল্লাহ, আমার কোমর, আল্লাহ বাঁচাও, আমায় মেরে ফেলল গো, এই স্বামী নামক অস্বামীটা আমায় মেরে ফেলল। ইরফান ধরফর করে উঠে দাঁড়াতে নিলে পায়ের নিচে সাবান পরে পিছলে গিয়ে আবারও মাইরার উপর ঠাস করে পড়ে যায়। মাইরা আরও জোরে চেঁচিয়ে ওঠে, মেয়েটা মারাত্মক ব্যথা পেয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত হাতে মাইরার মুখ চেপে বলে, স্টপ ইডিয়েট। এত চিৎকারে রুমা নেওয়াজ সহ ইরফানের খালা এগিয়ে আসেন মাইরার ঘরে। রুমা নেওয়াজ এগিয়ে এসে বলেন, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? ঘরের কোথাও মাইরাকে না দেখতে পেয়ে জাহারার দিকে তাকিয়ে বলল, মেয়েটা কোথায় চিৎকার করছে জাহারা? জাহারা ঢোক গিলছে বারবার, তার অনুভূতি বোঝা যায় না। কাপা হাতে ওয়াশরুম দেখিয়ে দিলে রুমা নেওয়াজ দ্রুত এগিয়ে যায় সেদিকে। ততক্ষণে ইরফান উঠে দাঁড়িয়েছে। ঝাঁকড়া চুল থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। রুমা নেওয়াজ এগিয়ে গিয়ে ইরফানকে এই অবস্থায় দেখে বিস্ময় কণ্ঠে বলে, এ কি, তুমি ভিজলে কি করে? ইরফানের মস্তিষ্কে দাউদাউ করে আগুন জ্বলছে। হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। মায়ের কথার উত্তর করল না। ইরফানের খালা ওয়াশরুমের ভেতরে নজর করলে মাইরাকে ভেজা বিড়াল হয়ে ওয়াশরুমের মেঝেতে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, আরে এ মেয়ে ওখানে শুয়ে কি করছে? মাইরা ধীরে ধীরে উঠে বসে ডান হাত কোমরে রাখে। সকালের কাণ্ডগুলোর পর শরীরে যা একটু একটু ব্যথা ছিল এখন সেগুলো হাজারগুণ বেড়ে গিয়েছে। সবেই দোব লোকের জন্য। খালা শাশুড়ি কাউকে খেয়াল না করেই চেঁচিয়ে বলে উঠল, এই ভো লোক, আপনি কি আর শোয়ার জায়গা পাননি? আমার মতো একটা মাসুম বাচ্চার উপর এসে আপনাকে শুতে হল? ভো লোক একটা শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমার জঞ্জ নেয়ার নয়তো ধূপধাপ মেরে দেওয়ার। আমার কোমর খুলে গেল বোধহয়। দোব লোক একটা। মাইরা নিজের মতো বকে যাচ্ছে আর কোমরে হাত বুলিয়ে যাচ্ছে। মাথা তার নিচু। বাইরে যে এতগুলো মানুষ মাইরা দেখেইনি, দেখলেও বাকি, তার মুখ তো বন্ধ হওয়ার নয়। মাইরার কথা শুনে রুমা নেওয়াজ, ইরফানের খালা জনেই বিব্রতবোধ করল। এদিকে মাইরার প্রতি কথা যেন ইরফানের মস্তিষ্কে আগুনে ঘি ঢালার মতো কাজ করল। অনেকক্ষণ সহ্য করল এই বাচালকে, আর পারল না। আগুন চোখে উল্টো ফিরে দাঁড়াল। মাইরাকে এক ঝটকায় তুলে বাম গালে সর্বশক্তি দিয়ে মেরে দিল। মাইরার দুর্বল শরীরটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে মাথা গিয়ে ঠেকে ওয়াশরুমের মেঝেতে। মেয়েটা ফুপিয়ে কেঁদে ওঠে। রুমা নেওয়াজ দ্রুত এগিয়ে এসে ইরফানের হাত ধরে টেনে বলে, ইরফান ও ছোট মানুষ, মেরো না। ইরফান রক্তলাল চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা কাঁদতে কাঁদতে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। হাতের কাছে মগ পেয়ে সেটা নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মারে। মগটা গিয়ে লাগে ইরফানের বুকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মাইরার দিকে এগোতে নিলে মাইরা ভয়ে জোরে কেঁদে দেয়। রুমা নেওয়াজ ইরফানকে টেনে বাইরে বের করে আনে। মাইরা কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, তোকে জেলের ভাত খাওয়াবো আমি শয়তান লোক। আমার পুরো শরীরটা সরকারি পেয়েছে, আর দুদিন পর আমি পচে যাব। তোকে টাক করিয়ে ছাড়ব আমি। ইরফান মায়ের হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে ক্রোধান্বিত চোখে চেয়ে রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে, এই দোব বাচাল মেয়েকে আমার সামনে আর একবার দেখলে, ওকে আমি খুব করে ফেলব। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের কথায় প্রত্যেকে কেমন কেঁপে ওঠে। জাহারা যদিও পেয়েছে ইরফান ভাইয়ের এত দেখে, তবে খুশিও হয়েছে বেশ। ইনা রেডি হয়ে এসে তার ভাইকে ভেজা বিড়াল হয়ে মাইরার ঘর থেকে বেরিয়ে যেতে দেখে অবাক হয়। মাইরা আবার কি করল? দ্রুত ঘরে ঢুকে ভেতরে তার খালা
খালাতো বোনকে দেখে আরও অবাক হয়। এর মধ্যে রুমা নেওয়াজ এগিয়ে গিয়ে মাইরাকে ধরে ধরে ওঠাল। মাইরা দাঁড়াতেই পারছে না। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। মাইরাকে ধরে ওয়াশরুমের বাইরে আনে। ইনা মাইরাকে এভাবে দেখে পেয়ে যায়। দৌড়ে গিয়ে মাইরাকে ধরে ধীরে ধীরে এনে বিছানায় বসায়। রুমা নেওয়াজ মাইরাকে ছেড়ে রেগে বললেন, তোমার মুখটা বন্ধ রাখতে পারো না? মাইরা কান্নামাখা চোখে বলে, আপনার ছেলেকে একটু বললেই তো হয়, হাত না চালাতে। কতগুলো মেরেছে আমায় আজ। রুমা নেওয়াজ বিরক্ত হয়ে তাকিয়ে রইল। মাইরাকে রেডি হয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, রেডি হয়েছ কেন? মাইরা হাতে চোখ মুছে ভাঙা গলায় বলল, আমি আপুর সাথে আপুর কলেজে যাব। রুমা নেওয়াজ ইনায়ার দিকে তাকিয়ে বলল, আজ কলেজ যেও না, দেখো কোথায় কোথায় ব্যথা পেয়েছে। এ তো মুখ বন্ধ রাখতে পারে না। ইরফানকে কিছু বলে লাভ আছে? দুই মেরুর। তোমার বাবা তো বিয়ে দিয়ে উদ্ধার করে ফেলেছেন। এখন যত জ্বালা হয়েছে আমার। তারেক নেওয়াজ বাইরে থেকে ফিরে স্ত্রীর কথা অনুসরণ করে মাইরার ঘরে এসে বলে, কি হয়েছে? স্বামীর কণ্ঠে রুমা নেওয়াজ পিছন ফিরে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে, কিচ্ছু জানি না আমি। মেয়েটা মরে গেলে জেলের ভাত খেয়েও বসে বসে। তারেক নেওয়াজ ভ্রু কোঁচকাল। এগিয়ে এসে মাইরাকে দেখে অবাক হয়। চোখমুখ লাল হয়ে আছে। কেঁদেছে বোঝা যাচ্ছে। গাল অসম্ভব লাল হয়ে আছে। রুমা নেওয়াজ আর কিছুই বলল না। তার অসহ্য লাগছে এসব। তিনি খুব ভালো করেই জানেন তার ছেলে কেমন একরোখা। এজন্য বিয়ের আগেই স্বামীকে বারণ করেছিলেন। কিন্তু তার স্বামী তো আরেকজন। কেউ তার কথা শোনে না। এখন তার বাসায় পড়ে পড়ে একটা মেয়ে এভাবে মার খাচ্ছে আর সে দেখছে। ব্যাপারটায় তিনি যেমন বিরক্ত, তেমনই আহত। তারেক নেওয়াজ গম্ভীর মুখে মাইরার দিকে চেয়ে থাকল কিছুক্ষণ। এরপর গম্ভীর গলায় প্রশ্ন করে, ইরফান তোমায় আবার মেরেছে আম্মু? মাইরা চোখ তুলে তাকায়। তারেক নেওয়াজের গম্ভীর গলা শুনে মাইরা অবাক হয়। মাইরাকে চুপ থাকতে দেখে তারেক নেওয়াজ ধমকে প্রশ্ন করে ওঠে, কি হলো বলো? মিথ্যে বলবে না একদম। মাইরা কেঁপে ওঠে, চোখ নামিয়ে নেয়, বিড়বিড় করে, বাবারও ছেলের মতো রূপ বের হচ্ছে, দেখি। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলে, মাইরা আমি কিছু জিজ্ঞেস করেছি। মাইরা ঢোক গিলে। তারেক নেওয়াজ তাকে আম্মু ছাড়া ডাকে না। এখন নাম ধরে ডাকল। তার মানে সিরিয়াস রেগেছে। মাইরার ছোট মাথায় এটাই খেলল। মাথা উপর নিচ করে সম্মতি দেয়, ইরফান তাকে মেরেছে। তারেক নেওয়াজের রাগে কপালে রগ ফুলে উঠল। আর একটা কথাও বলল না। ইরফানের খালা যাহারা ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে, ভার্সিটি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও। শুদ্ধ একটা ক্যাফের দিকে যাচ্ছিল। সে আর ইরফানের যাওয়ার কথা। একজনের সাথে মিট করার কথা আছে। এরপর সেখান থেকে একসঙ্গে ভার্সিটি যাবে। এজন্য আগে আগে বেরিয়েছিল। মামার কথায় অবাক হয়। নীরবে সম্মতি দিয়ে কল রাখে। এরপর ইরফানের নাম্বারে কল দেয়। ড্রাইভ করতে করতেই বেশ কয়েকবার ইরফানকে কল করল। ফোন তুলল না। শুদ্ধ ভ্রু কোঁচকাল। কি হয়েছে? মামার কণ্ঠ যদিও গম্ভীর, তবে আজ একটু বেশিই অদ্ভুত ঠেকল। ইরফানও কল ধরছে না। খানিক চিন্তা হল। ফোন রেখে গাড়ির স্পিড বাড়ায়। ঘর থেকে সবাই বেরিয়ে গেলে মাইরা ইনাকে বলে, আপু বাবা কি অনেক রাগী? ইনা মলিন মুখে বলে, কিছুটা। যখন প্রয়োজন পড়ে তখনই একটু রাগে। মাইরা এলোমেলো হিজাবটা মাথা থেকে খুলে ফেলল। এরপর ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে বলল, আপু তুমি কলেজ যাও, আমি আরেকদিন তোমার সাথে যাব। একটু থেমে ভাঙা গলায় বলল, কোমরে অনেক ব্যথা পেয়েছি আপু। ইনায়ার কান্না পাচ্ছে। মাইরার মাথায় হাত বুলিয়ে বলল, কলেজ না গেলে কিছু হবে না। তুমি কিছু খেয়ে ব্যথার ওষুধ খেয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। মাইরা মৃদু হেসে বলল, তুমি খুব ভালো আপু। ইনা কিছু বলল না। মাইরার দিকে চেয়ে রইল। গাল দুটো কেমন লাল হয়ে আছে। মাইরা চোখ বুজে দাঁতে দাঁত চেপে আছে। কোমরের ব্যথা মেয়েটাকে কাবু করে নিয়েছে। তাই কথা বলছে না হয়তো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সবসময় হাসিখুশি মেয়েটা হঠাৎই ফুপিয়ে উঠল। ইনা ভয় পেয়ে বলে, মাইরা বেশি ব্যথা করছে? মাইরা কান্নাগুলো গিলে নিল বহু কষ্টে। অতঃপর হাতে চোখ মুছে মলিন হেসে বলল, আপু জানো, ছেলেমেয়েরা যখন অনেক অসুস্থ হয় তখন তাদের মা ছেলেমেয়েদের অনেক যত্ন করে আগলে নেয়। এই জিনিসটা ভীষণ সুন্দর না বলো? ইনা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল মাইরার দিকে। মাইরা কেন বলল এই কথাটা?
মাইরা হঠাৎই হেসে বলল, আপু তুমি কলেজ যাও, আমি ঠিক আছি। ইনা রেগে বলল, তুমি আসলে অনেক বড় মাইরা, কিন্তু আমি আপাতত তোমার বড় বোন, তাই আমার কথা তোমাকে শুনতে হবে। কোথাও যাব না আমি, তুমি চুপচাপ থাকো, আমি খাবার আনছি, খাবার খেয়ে ওষুধ খাবে, বুঝলে? কথাগুলো বলে ইনা বিছানা থেকে নেমে দাঁড়াল। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা মৃদু হেসে ইনায়ার দিকে তাকিয়ে রইল। বিড়বিড় করে, এই আপুটা বেস্ট আপু। শুদ্ধ ইরফানদের বাসায় এসে ইরফানের ঘরে যাওয়ার জন্য দোতলায় উঠতে নিলে তারেক নেওয়াজ বলে, তোমাকে আমার সাথে দেখা করতে আসতে বলেছি। ওই রোয়া ছেলের সাথে নয়। শুদ্ধ তার পা প্রথম সিঁড়িতে রেখেছিল। মামার কথায় দ্রুত পিছিয়ে আসে। বুঝল তার মামা গরম, আর তা ইরফান রিলেটেড। তারেক নেওয়াজের ঘর নিচ তলাতেই। তিনি তার ঘরে যেতে যেতে বলেন, আমার ঘরে এসো। শুদ্ধ চিন্তিত বদনে তার মামার পিছু যায়। ঘাড় বাঁকিয়ে একবার উপরে তাকায়। ইরফান কি বাসায় আছে, নাকি ক্যাফেতে চলে গিয়েছে? দরকার তো তার, ইরফান গেলে সে থেকে গেলে কেমন হবে ব্যাপারটা? আবার ভাবল ইরফান চলে গেলে তার মামার সাথে ঝামেলা করল কে? ভাবনা নিয়ে তার মামার ঘরে প্রবেশ করে। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমার বাবার অনুপস্থিতিতে তুমি আমাকে তোমার গার্ডিয়ান মানো, তাই তো শুদ্ধ? মামার কথায় অদ্ভুতভাবে তাকালো শুদ্ধ। হঠাৎ এভাবে কথা বলছে কেন মামা? চিন্তা নিয়েই মৃদু হেসে বলল, জি মামা, অবশ্যই। তারেক নেওয়াজ এবার খানিকটা ঠোঁট বাঁকিয়ে হাসল। অতঃপর বলল, তা বেশ, তবে আমার কথা মানতে তোমার কোনো প্রবলেম নেই তাই তো? শুদ্ধ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এবার তার বেশ ভালোই চিন্তা হচ্ছে। কি মানতে হবে তাকে? সে কিছু বলার আগেই তারেক নেওয়াজ উল্টো ঘুরে পিছনে হাত একসঙ্গে বেঁধে বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমি। তোমার মায়ের সে মেয়েকে ভীষণ পছন্দ, তাই তার মতামত নেয়া আছে। আর তুমি তো বললেই আমাকে তোমার গার্ডিয়ান মানো। তবে আমার সিদ্ধান্ত ফিরিয়ে দিবে না অবশ্যই, তাই না? তারেক নেওয়াজের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। বারবার ঢোক গিলে। তারেক নেওয়াজ একটু থেমে বলে, মেয়েটা মাইরা, ইরফান ওকে কিছুতেই মানতে পারছে না, পারবেও না হয়তো। আর ওদের শুধু নামেই বিয়ে হয়েছিল। আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করছি। তুমি বিয়ের প্রিপারেশন নাও। শুদ্ধ তার মামার প্রথম কথা শুনেই ভেবেছিল কোথাও বসা প্রয়োজন তার। এগিয়ে গিয়ে বিছানার উপর বসতে নিয়েছিল। কিন্তু দ্বিতীয় কথা শুনে তার বসার জায়গা আর বিছানায় হয়নি, ঠাস করে মেঝেতে পড়ে গিয়েছে। তারেক নেওয়াজ শব্দ পেয়ে পিছন ফিরে শুদ্ধকে মেঝেতে দেখে ভ্রু কুঁচকে বলল, তুমি নিচে কি করছো? শুদ্ধ কথা বলতে ভুলে গিয়েছে। বিস্ময় নিয়ে তারেক নেওয়াজের দিকে চেয়ে আছে। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলল, ডিভোর্সের ব্যাপারে তোমায় কিছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করব। শুদ্ধ দ্রুত বলে, না না মামা, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? আমি সব ব্যবস্থা করব, আপনি নিশ্চিতে থাকুন। দরজা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠ ভেসে আসে, এখানে কি করছিস? শুদ্ধ চোখ বড় বড় করে দরজার পানে তাকাল। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ ঢোক গিলল। একবার তারেক নেওয়াজের দিকে তাকাল। তিনি তার ছেলের পানে রেগে তাকিয়ে আছে। তার ছেলে শুদ্ধর পানে। শুদ্ধ অসহায় কণ্ঠে বিড়বিড় করছে, আজ আমি অসহায় বলে বাবা ছেলের মাঝ থেকে আমায় কে বাঁচাবে? তারেক নেওয়াজ ছেলের পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। পিছনে বাঁধা হাত শিথিল করে পা এগিয়ে এসে বললেন, ইরফান ভেতরে এসো, তোমার সাথে আমার কথা আছে। ইম্পর্ট্যান্ট টপিক। ইরফানের দৃষ্টি শুদ্ধর দিকে। শুদ্ধ ঢোক গিলল। মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াল। দুই হাতের গোটানো শার্ট কবজি পর্যন্ত নামিয়ে নিল। ইরফানের দিকে চেয়ে ডান হাতে মাথার চুলগুলো এলোমেলো করল। তার উদ্দেশ্য সে এখন আবুল সাজতেন চাইছে। আর মাইরা তাকে দেখে বলবে, অসম্ভব, এই আবুলকে আমি কিছুতেই বিয়ে করব না। তারেক নেওয়াজ বিরক্ত হয়ে বলল, ইরফান আমি তোমাকে কিছু বলছি। ইরফান শুদ্ধর থেকে দৃষ্টি ঘুরিয়ে তার বাবার দিকে ফেরায়। গম্ভীর গলায় বলে, নট ইন্টারেস্টেড। কথাটা বলে এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। গটগট পায়ে চলে যায়। পিছন থেকে তারেক নেওয়াজ ডাকে, ইরফান, তুমি আর কত ভদ্রতার পরিচয় দিবে? আমার কথা শুনতে হবে তোমাকে। ইরফান দাঁড়াও। ইরফানের হেলদোল নেই। তারেক নেওয়াজ তীব্র বিরক্ততে চোখমুখ কোঁচকালেন। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার ভাইকে বলে দিও। আর তুমি প্রিপারেশন নাও। ডিভোর্সের ব্যাপার আমি দেখছি, তুমি বিয়ের প্রিপারেশন নিলেই হবে।
শুদ্ধ কাদো কাদো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে ইনা মাইরার জন্য খাবার হাতে নিয়ে আসে। ইনায়াকে দেখে শুদ্ধ ইনায়ার সামনে দাঁড়িয়ে গেলে ইনা ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। মাথা তুলে শুদ্ধকে দেখে বলে, তুমি কখন আসলে? শুদ্ধ ইনায়ার বা হাতে ছোট গোল প্লেটে কয়েকটা মিষ্টি দেখল, ডান হাতে পরোটা। শুদ্ধ ডান হাতের শার্ট গুটিয়ে একটা মিষ্টি নিয়ে মুখে পুরল। ইনা শুদ্ধর দিকে রেগে তাকায়। শুদ্ধ মুখেরটা শেষ করে দ্বিতীয় বার নিতে গেলে ইনা পিছন দিকে সরে গিয়ে তার হাত সরিয়ে নেয়। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, মেহমান আসলে যে খাতির করতে হয় তা তো কোনো জন্মে করলি না। নিজে নিজে আপ্যায়ন নিচ্ছি তাও দিচ্ছিস না। ঘসেটি বেগমের মতো আচরণ কম করে কর। বেয়া দোব। ইনা বিরক্ত হয়ে বলে, এটা মাইরার খাবার, তুমি বসো, তোমাকে দিচ্ছি। এটা বলে শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আরেকটা মিষ্টি টুপ করে তার মুখে পুরে নেয়। ইনা রে গে তাকালে শুদ্ধ মুখের মিষ্টি শেষ করে হেসে একটু গলা উঁচিয়ে বলে, দুদিন পর ও আমার বউ হবে, তাই আগে থেকে ভাগ বসাচ্ছি, বুঝলি গাধা? ইনা ভ্রু কুঁচকে বলল, মানে? শুদ্ধ ইনায়ার হিজাবের ডান হাত মুছতে মুছতে বলে, আগে বল, এই বাসায় কি কাহিনী ঘটেছে ইরফান আর ওই মাইরা মেয়েটার মাঝে? ইনা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাইয়া মাইরাকে আবার মেরেছে। শুদ্ধ অবাক হল না, এটাই আন্দাজ করেছিল। তাদের সোজা বেশ অনেকটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখল শুদ্ধ। গলা উঁচিয়ে হেসে বলল, মাইরা আমার বউ হতে যাচ্ছে, খুব শীঘ্রই। তোর ভাই ডিভোর্স দিয়ে দিবে ওকে। ইনা অদ্ভুত চোখে শুদ্ধর দিকে তাকাল। অবাক হয়ে বলল, তোমার মাথা আছে না গেছে? শুদ্ধ ইরফানের পিছন অবয়বের দিকে তাকায় আরেকবার। ইনায়ার কপালে একটা টোকা দিয়ে হেসে বলে, কানি দেখ, মাথার জায়গায়ই আছে। তুই চোখের ডক্টর দেখা, আমার বিয়েতে তোকে অনেক কিছু খাওয়াবো, একদম কিপটামি করব না। এটা বলে সে ইরফানের দিকে এগিয়ে যায়। ইনা তবদা খেয়ে চেয়ে আছে। চিন্তিত মুখে ধীর পায়ে এগিয়ে যায় মাইরার ঘরের দিকে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলে, এখানে কি করছিস? কথাটা বলে সে নিজেও দেখাও চেষ্টা করল, তার আগেই ইরফান শুদ্ধর কলার শক্ত হাতে চেপে টেনে বাইরের দিকে নিয়ে যায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে ছাড় ছাড়, আমি নিজেই যাচ্ছি। ইরফান ছাড়ল না, উল্টে আরও শক্ত করে কলার চেপে দৃষ্টি সামনে রেখে পায়ের গতি বাড়াল। ইরফান সরে গেলে ইনা সেখানে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজা একদম খোলা। সে নিজেই এভাবে রেখে গিয়েছিল হয়তো মনের ভুলে। মাইরা এদিক ফিরে এলোমেলো হয়ে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে ঘুমিয়েছে। ঘাড় বাঁকিয়ে ইরফান আর শুদ্ধর দিকে তাকাল। ইরফান এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, ইনা খেয়াল করেছে। কি যে, তার ভাইয়ের হাবভাব বোঝা যায় না। অতঃপর সে ঘরের ভেতর প্রবেশ করে। হাতের প্লেট রেখে মাইরার পাশে বসে মাইরাকে ডাকে। এটুকু সময়ের মাঝেই মেয়েটা ঘুমিয়েছে? ইনায়ার ডাকে মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ধীরে ধীরে উঠে বসে হাতে মুখে হাত বুলিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নেয়। তোমার শরীর উইক লাগছে মাইরা? মাইরা হেসে বলে, না আপু, ঠিক আছি। মাথা ব্যথা করছিল, তাই একটু চোখ লেগেছিল। ইনা পাশ থেকে প্লেট নিয়ে মাইরার সামনে ধরলে মাইরা পরোটা আর মিষ্টি দেখে হেসে বলে, এই খাবার তো আমার ফেভারিট আপু। ইনা মৃদু হেসে বলল, আমি জানি তুমি বলেছিলে। মাইরা একবার মুখে নেয়, মুখের খাবার গিলে নিয়ে বলে, আচ্ছা আপু, তোমাদের বাগানে অনেক সবজি দেখেছিলাম, ফুল ফলের গাছও ছিল, কিন্তু করলার গাছ নেই কেন? ইনা ভ্রু কুঁচকে বলে, কারণ এই বাসায় করলা খাওয়ার সদস্য নেই। ওই অখাদ্য কে খায়? মাইরা হেসে বলে, অখাদ্য কেন বলছো? করলা আমার অনেক ফেভারিট। ইনা অবাক হয়ে মাইরার দিকে তাকায়। গালে হাত দিয়ে বলে, করলা তোমার এত পছন্দ, কিন্তু তোমার মুখ থেকে তো সবসময় মধু ঝরে। আর ওদিকে আমার ভাইয়া করলার তরকারি যে টেবিলে থাকে, সেই টেবিলে ভাইয়া খেতেই বসে না। ব্যাপারটা তো পুরো উল্টে গেল। মাইরা হেসে বলে, তোমার ভাই একটা এল্লা বুঝলে? যারা এল্লা হয়, তাদের করলা খাওয়া লাগে না। এমনিই এল্লা দপনা করে। ইনা মৃদু হাসল, কিছু বলল না। মাইরা খাওয়া শেষ করে থার ওষুধ খেয়ে একটা টাফুলিন খেয়ে নেয়। ইরফান তার পার্কিং করে রাখা গাড়ির পাশে এসে দাঁড়ায়। শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে নেয়। এরপর শুদ্ধর সামনে দাঁড়িয়ে শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ঠোঁটে চেপে প্যাকেটটা আবার পকেটে রাখে। সিগারেট ঠোঁটের ফাঁকে রেখেই গম্ভীর স্বরে বলে, লাইটার?
শুদ্ধ পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় ইরফানের দিকে। ইরফান লাইটার নিল। দৃষ্টি তার শুদ্ধর উপর, নড়চড় নেই। তীক্ষ্ণ দৃষ্টি শুদ্ধর পানে রেখে ডান হাতের সাহায্যে লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরাল। শুদ্ধ চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান লাইটার ডান হাতের মুঠোয় চেপে বাম হাত উঠিয়ে সিগারেট ধরল। শুদ্ধর থেকে পা পিছিয়ে গিয়ে দেদারসে সিগারেট ফুঁকতে লাগল। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আমাকে কি সিগারেট খাওয়া শেখাতে চাইছিস? তোর চেয়ে কম খাই ঠিক আছে, কিন্তু খাই, আর খেতেও পারি। ইরফান হ্যাঁ না কিছুই বলল না। চুপচাপ সিগারেটের ধোঁয়া শূন্যে উড়াতে লাগল। শুদ্ধ আবারও বলে, তোর বাবা কি বলেছে শুনেছিস? ইরফান সিগারেট হাতে নিয়ে নাকমুখ দিয়ে ধোঁয়া ছেড়ে গম্ভীর গলায় বলে, শুনেছি। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, তোকে তো ঠান্ডাই লাগছে, এর মানে তোর মতো আছে। তোর বউকে তাহলে আমাকে দিয়ে দিচ্ছিস? ইরফান শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে বাঁকা চোখে সিগারেটের দিকে তাকায়। এরপর আবারও শুদ্ধর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, নিবি তুই? শুদ্ধ হেসে নামিয়ে রাখা শার্টের হাতা সুন্দর করে গুটিয়ে কনুই পর্যন্ত ভাঁজ করে। মাথার এলোমেলো চুলগুলোর ভাঁজে হাত চালিয়ে গুছিয়ে নিয়ে বলে, তুই দিলে নিব না কেন? জাহিদ বলেছিল মাইরা একটা পুতুল। মিথ্যা বলেনি, ও আসলেই একটা পুতুল। ইরফান শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সিগারেটে আরও 2-3 বার টান দেয়। এরপর বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতের মুঠোয় থাকা লাইটারের সাহায্যে আধখাওয়া সিগারেটে ঘুরিয়ে ঘুরিয়ে আগুন ধরায়। শুদ্ধ মিটিমিটি হাসছে। গতকাল ডিভোর্সের কথা বলায় যা রাগ দেখালো, আজের চুপ থাকাটা শুদ্ধ মানতে পারছে না। তাই একটু বাড়িয়ে বলে ইরফানকে দেখতে চাইছে। ভাবনার মাঝেই ইরফান এগিয়ে এসে দাঁড়ায় শুদ্ধর সামনে। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে ভ্রু কুঁচকে বলে, পুতুলটাকে সারাদিন মারিস, তার চেয়ে বরং তুই ডিভোর্সটা দিয়ে দে, আমি ওকে বিয়ে করে আগ। লাইনটা শেষ করার আগেই ইরফানের বাম হাতের মুঠোয় রাখা আগুন ধরানো সিগারেট শুদ্ধর ঠোঁটে চেপে ধরে। শুদ্ধ ছিটকে সরে যায় 2 পা। ইরফান তার বাম পা শুদ্ধর পিছনে দিলে শুদ্ধ ঠাস করে পড়ে যায় ইরফানের পায়ের সাথে বেজে। ইরফান বাম হাঁটু মাটিতে ঠেকিয়ে ডান হাঁটু কিছুটা উঁচু করে শুদ্ধর ঠোঁটে আবারও জ্বলন্ত সিগারেট চেপে ধরে। শুদ্ধর মাথা মাটির সাথে লাগানো। ছেলেটা আর নড়তেও পারছে না। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে সর্বশক্তি দিয়ে ইরফানের ঠোঁটের উপর জ্বলন্ত সিগারেট চেপে ধরে রাখে। শুদ্ধ কেমন দাপিয়ে ওঠে, মনে হচ্ছে তার ঠোঁটে কেউ রান্না বসিয়েছে। হাত দিয়ে ইরফানকে ধাক্কাও দিল খানিক। ছেলেটাকে একচুল সরাতে পারল না। মিনিট 2 পরে ইরফান হাত সরিয়ে নেয়। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজে নেয়। পোড়া ঠোঁটজোড়ায় হাত বোলায়। ইরফান দাঁড়িয়ে যায়। হাত প্যান্টের পকেটে রেখে পা ফাঁক করে দাঁড়ায়। খুবই সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসে। কয়েক মিলি সেকেন্ডের মাঝে তা মিলিয়ে চোখমুখ শক্ত করে রাগান্বিত কণ্ঠে বলে, ফরচুনেটলি, ইউ আর মাই কাজিন, আদারওয়াইজ ইউ উড বি ফিনিশ। কথাটা বলে ইরফান কয়েক পা ডান দিকে গিয়ে তার গাড়িতে উঠে বসে। শুদ্ধর ইচ্ছে করল এর ভাই নামক শত্রুকে পচা পানিতে ডোবাতে। তার মন মানুষ থাকতে সে ওই মেয়েকে বিয়ে করবে কোন দুঃখে? চাইল এর ভাব বুঝতে, কিন্তু হয়ে গেল সাক্ষাৎ ভিলেন। একটু পর ধীরে ধীরে উঠে বসল। তারেক নেওয়াজ তখন বাইরে বেরিয়েছে। শুদ্ধকে গাড়ি পার্কিং লটে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, তুমি এখানে বসে কি করছো? আজ শুধু মাটিতে বসছ কেন? ঘরে যাও। শুদ্ধ মাথা নিচু করে দাঁত কিরমির করল। এই দুটো বাপ বেটা তাকে কি যে পেয়েছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে গা ঝেড়ে বলল, আসছি মামা, ভার্সিটির লেট হয়ে যাবে নয়তো। এটা বলে ইরফানের গাড়ির দিকে তাকায়। ইরফান গাড়ি স্টার্ট দেয়নি এখনও। তার জন্যই দেয়নি হয়তো। শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের পাশের সিটে বসে। তার গাড়িতে আর বসল না। ড্রাইভ করার ইচ্ছে নেই। ঠোঁট দুটো জ্বলছে। শুদ্ধ বসার সাথে সাথেই ইরফান গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বুজে বলে, আমি তোর ডিভোর্স করাতাম না। ইরফান নির্লিপ্ততা ভঙ্গিতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে বলে, জানি। শুদ্ধ রেগে বলল, তো আমাকে ভিলেন ভাবার কি প্রয়োজন ছিল? যে প্রয়োজনে তোর অন্যের বউকে বিয়ে করার স্বাদ জেগেছিল। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে বলে, মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যা এবার। আর আমায় উদ্ধার কর তোদের বাপ ছেলের মাঝ থেকে। ইরফান স্টিয়ারিং ঘুরিয়ে শক্ত কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক দ্যাট গার্ল। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ঠোঁটের উপর বামহাতের 2 আঙুল রাখল। ভাবছে তার এই অবস্থা করল কেন, হিসাব তো মিলছে না। রেগে বলল, মশকরা করছিস আমার সাথে?
আমার বউয়ের প্রাথমিক সম্পদ পুড়িয়ে বলছিস তুই মাসুম। ইরফান কিছু বলল না, গম্ভীর মুখে সামনে দৃষ্টি রেখে গাড়ি এগিয়ে নিয়ে যায়। কপালে অসংখ্য বিরক্তর ভাঁজ, শুদ্ধ বিরক্তি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ভার্সিটির প্রাঙ্গণে পৌঁছে ইরফান গাড়ি পার্কিং লটে সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। চোখ বুজে বার কয়েক শ্বাস ফেলে এগোয় অফিস রুমের দিকে। শুদ্ধ পিছন পিছন আসে ইরফানের। কয়েক পা দ্রুত ফেলে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, কিছু বলছিস না কেন? এসব কি খাপছাড়া ব্যবহার? হাতের ফোন মুখের সাহায্যে ধরে হালকা নিচু হয়। কাপা হাত দুটো এগিয়ে নেয় ইরফানের মাথার দিকে। বাম হাতে কয়েকটা চুল ধরে, ডান হাতে কেচি। হাত অস্বাভাবিকভাবে কাঁপছে, ভয় হয়তো। মাইরা ঢোক গিয়ে কেচিতে চাপ দিতে গেলে ইরফান উল্টো ঘুরে তাকায়। মাইরা ঠাস করে পড়ে যায় বিছানায়, হাতের কেচির কোনা তার গলায় এসে বিঁধে। মাইরা ব্যথা, সব মিলিয়ে চিৎকার দিতে চায়, তার আগেই ইরফান তার শক্ত ডান হাতে মাইরার মুখ চেপে ধরে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ফোন যে কোথায় পড়েছে, লাইট দেখা যায় না। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। মাইরার পুরো শরীর কাঁপছে, নড়তেও পারছে না। মনে হচ্ছে তার উপর 100 কেজি বালির বস্তা রেখেছে, আর তাকে বোবা বানিয়ে দেয়া হয়েছে মুখ চেপে। মাইরা ঘরে পা রাখার পরই ইরফান বুঝেছিল ঘরে কেউ এসেছে। সে তো ঘুমায়নি, কিছুক্ষণ আগে শুয়েছে, যা একটু চোখ লেগে এসেছিল, মাইরার আগমনে তাও হাওয়া হয়ে গিয়েছে। তাদের বাড়িতে যে চোর আসবে না তা সবার জানা। এই বাদর ছাড়া আর কেউ এভাবে আসবে না ইরফান তাও হয়তো বুঝেছিল, তাই চুপচাপ শুয়েছিল এ কি করে দেখার জন্য। ইরফান তার বাম দিকে হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্প জ্বালায়। ঘরজুড়ে স্বল্প আলো ছড়িয়ে পড়ে। মাইরা চোখের পাতা পিটপিট করে তাকায়, তার উপর ইরফানকে দেখে ঢোক গিলে। হাত নাড়াতে চায়, তবে পারে না। মাইরার ভয়ঙ্কর কান্না পাচ্ছে। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কেন এসেছ? মাইরা ঢোক গিলে একটু নড়ার চেষ্টা করল, পারল না। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। আবছা আলোয় ইরফানের শক্ত মুখটা দেখে মাইরার আত্মার পানি শুকিয়ে যায়। মনে মনে বলছে, একবার এই এল্লা দের হাত থেকে বাঁচিয়ে দাও, এর চুল মাটিতে ঠেকে কেশবতী হয়ে গেলেও আর আসব না। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, স্টুপিড, কেন এসেছ এখানে? হোয়াই? মাইরা কেঁপে ওঠে, চোখ দুটো বুজে নেয়। আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। ইরফান মাইরার মুখ থেকে হাত সরিয়ে নিলে মাইরা দ্রুত চোখ খুলে উঠতে নেয়, কিন্তু সে তো শুধু মুখ ছাড়া পেয়েছে, ইরফান তার উপর থেকে এক চুল সরেনি। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি আপনাকে মানুষ বানিয়েই চলে যেতাম। ছেড়ে দিন প্লিজ। ইরফান রাগান্বিত স্বরে বলে, ওয়াট? মাইরা কেঁপে ওঠে, ইস, ভুল জায়গায় সত্য কথা বলে ফেলেছে। মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, সরি, আমি বলতে চাইছিলাম আমার খিদে পেয়েছে। ছেড়ে দিন দয়া করে। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মাইরার মুখের দিকে। গম্ভীর গলায় বলে, আমি খাবার নিয়ে বসেছিলাম, ইডিয়েট। মাইরা এদিক ওদিক চোখ ঘুরিয়ে চট করে বলে, আসলে আমি রান্নাঘর ভেবে এই ঘরে ঢুকে পড়েছি। আর এমন ভুল হবে না। সরুন দয়া করে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। তীক্ষ্ণ চোখে মাইরার মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। মাইরা চোখ বুজে দোয়া পড়ছে। বাঘের থাবায় বন্দি সে, দোয়া ছাড়া আর কিছু মাথায় আসছে না। ইরফান মাইরাকে ছেড়ে উঠে বসলে মাইরা দ্রুত শোয়া থেকে উঠে পড়ে। গলার কাছের কেচি ঠাস করে পড়ে ইরফানের হাতের উপর। মাইরা সেসব দেখল না, তার ফোনের খোঁজও করল না। সব ভুলে সে শুধু এই ঘর থেকে বেরতে চায়। মেয়েটা বিছানা থেকে নেমে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে, ইরফান মাইরার হাত টেনে ধাক্কা দিলে মাইরা পিছন থেকে এসে ঠাস করে ইরফানের বুকে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মাইরার পেট পেঁচিয়ে ধরে। মাইরা ভয়ে কাঁপছে। সে কি এই বাঘের থেকে ছাড়া পাবে না? সবাই তো ঘুমায়, বাঁচাবে কে তাকে? ইরফান শক্ত কণ্ঠে বলে, আমাকে টাক করাতে এসেছিলে, শাস্তি না নিয়েই যাবে? মাইরা চোখ বড় বড় করে তাকায়। তার পেটে থাকা ইরফানের হাত হাতে ঠেলে সরাতে চায়, পারে না, তবে হালও ছাড়ে না। ইরফান ডান হাতে কেচি তুলে নেয়, মাইরার সামনে নিয়ে কয়েকবার নাড়ায় কেচি। এরপর গম্ভীর স্বরে বলে, তোমার চুল কে বাঁচাবে এবার? মাইরা কেঁদে দিয়ে বলে, না আমার চুল কাটবেন না, প্লিজ, আমার সাধের চুল ছেড়ে দিন আমায়। আপনি কেশবতী হয়ে গেলেও আর তাকাব না আপনার চুলের দিকে। ছেড়ে দিন আমায়। ইরফান ছাড়ল না মাইরাকে। মাইরা উপায় না পেয়ে মাথা নিচু করে ইরফানের হাতে বসিয়ে দেয়।
ইরফান শক্ত চোখে মাইরার পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর দিকে তাকায়। মাইরা ইরফানের হাত কতক্ষণ যে রে ধরে রাখল। ইরফানের কোনো হেলদোল নেই। মাইরার এতে লাগল। হাত থেকে দাঁত সরিয়ে হাতের উপর ঠোঁটজোড়া রেখেই বিড়বিড় করল, উফ আল্লাহ, এই লোকটাকে এমন গন্ডার বানিয়েছ কেন? ইরফান মাইরার পেট ধরে রাখা হাত শিথিল করলে মাইরা পড়ে যেতে নিলে ইরফান মাইরার চুলের গোছা ধরে মাইরাকে তার দিকে ফেরায়। মাইরা ব্যথা পায়। কেঁদে কেটে বলে, ব্যথা পাই আমি, ছাড়ুন বলছি, আর আপনার চুল কাটতে আসব না। ইরফান নীরব চোখে মাইরার মুখপানে চেয়ে কিছুই বলে না, চুলের গোছা আরও খানিকটা শক্ত করে ধরে। মাইরার মাথা হেলে গিয়ে ইরফানের বুকে ঠেকে। ইরফান শক্ত গলায় দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আউট। কথাটা বলে মাইরার চুল থেকে হাত সরিয়ে নেয়। হাতের কেচি ছুঁড়ে মারে। মাইরা ছাড়া পেয়েই দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগায় ঘর থেকে বেরোনোর জন্য। যাওয়ার সময় হাত লেগে একটা ফুলদানি ঠাস করে পড়ে যায়। মাইরা ভয়ে চেঁচিয়ে ওঠে, পিছন ফিরে তাকায় না, দ্রুত দরজার কাছে চলে যায়। দরজায় হাত রেখে একবার পিছন ফিরে রেগে বলে, এই যে শুনুন, আমি সুযোগ পেলে ঠিকই আপনাকে মানুষ বানিয়ে ছাড়ব। এমন জঙ্গলি মানুষকে দেখলে যে কেউ পাবে। কথাটা বলেই দৌড় লাগায় আবার। ছাড়া পেয়ে সব বলা কথা ভুলে গিয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে মাইরার প্রস্থান দেখল। বিড়বিড় করল, স্টুপিড বাদর। মাইরা ঘর থেকে বেরিয়ে সামনে তার শ্বশুরকে দেখে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজের ঘুম ভেঙে যাওয়ায় তিনি পানি নিতে ঘর থেকে বেরিয়েছিলেন। উপরে শব্দ পেয়ে দ্রুত উপরে উঠে আসে। ইরফানের ঘর থেকে এত রাতে মাইরাকে বের হতে দেখে তিনি হতভম্ব হয়ে চেয়ে আছেন। যদিও এরা নামে স্বামী স্ত্রী, কাজে তো নয়। তাছাড়া মাইরার চোখে পানি দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কেঁদেছে। মাইরা হাতে চোখ মুছে আমতা আমতা করে বলে, ঘুম পেয়েছে বাবা, যাই। আচ্ছা। কথাটা বলে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ওদিকে ইরফান বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এই বাদরের জন্য আর দরজা খুলেও রাখা যাবে না। এগিয়ে এসে দরজা লাগানোর জন্য বাম হাত বাড়িয়ে দরজায় হাত রাখে, কিন্তু সামনে চোখ পড়লে থেমে যায়। দরজার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে। ইরফান বাবাকে দেখে অবাক হয়। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। চোখ ঘুরিয়ে ইরফানের হাতে চোখ পড়লে আরও অবাক হয়। ইরফান বাম হাত এগিয়ে দিয়েছে দরজা লাগানোর জন্য। মাইরা বাম হাতেই দিয়েছে একটু আগে। ফর্সা হাত হওয়ায় এর লালদা গটা তারেক নেওয়াজের চোখ এড়াল না। তিনি অবাক হয়ে ইরফানের দিকে চোখ তুলে তাকায়। ইরফানও বাবার দৃষ্টির মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার বাবার দিকে। বউ বলে মানো না, তাহলে এসব কি? ইরফান ভ্রু কুঁচকে বলে, কোন সব? তারেক নেওয়াজ ছেলের উপর চরম বিরক্ত। ফোঁস করে শ্বাস ফেলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি মাইরাকে মেনে নিয়েছ? ইরফান গম্ভীর গলায় বিরক্তি মাখা কণ্ঠে বলে, আমি কোনো বাচ্চাকে আমার আশেপাশে দেখতে চাই না। তারেক নেওয়াজ রেগে যায় ইরফানের কথায়। কয়েক পা এপাশ ওপাশ করে ইরফানের দিকে খানিকটা এগিয়ে এসে ধমকে বলে, তোমাকে আমি ভালো ভেবেছিলাম। তুমি এসব কি করছো? মেয়েটাকে ইউজ করে দুদিন পর ডিভোর্স দিয়ে দিবে? ইরফান রেগে বলে, এখানে ডিভোর্সের কথা আসছে কোথা থেকে? তো আসবে না, তুমি তো মানছ না তাকে। রাতভর বাচ্চা মেয়েটাকে এভাবে ইউজ করতে একটুও বাধল না তোমার? ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে চেয়ে আছে। কিসের ইউজ করার কথা বলছে? তাকে কি চরিত্রহীন ভাবছে কোনোভাবে? রেগে বলে, মাঝরাতে উঠে এসে ভুলভাল পদবি দিয়ে আমাকে রাগিও না বাবা। ঘুমাতে যাও। তারেক নেওয়াজ ছেলের কথায় বিস্ময় নিয়ে তাকালো। এই ছেলে তলে তলে সব করে এমন ভান করছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আমি ভুলভাল পদবি দিচ্ছি? সব তো নিজের চোখেই দেখলাম। ইরফান কপালে আঙুলের সাহায্যে কয়েকবার স্লাইড করে, এরপর চোখ তুলে বাবার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, কি দেখলে? তারেক নেওয়াজ ছেলের কথায় থতমত খেয়ে তাকায়। রেগে বলে, যা দেখালে তাই দেখলাম। ইরফান নিজের দিকে একবার তাকায়। উদাম শরীর, পরনে ট্রাউজার। বিরক্ত হয়ে বাবার দিকে তাকিয়ে বলল, শার্টলেস প্রথমবার দেখছ? এমন তো নয়। তারেক নেওয়াজ রেগে বলল, আমি মাইরার কথা বলছি। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে ফোঁস করে শ্বাস ফেলে বাবার দিকে তাকিয়ে রেগে বলল, ওই স্টুপিটের নাম জপতে ইচ্ছে করলে প্লিজ নিজের ঘরে গিয়ে জপ। তারেক নেওয়াজ দ্বিগুণ রেগে বলল, তোমাকে আমার ছেলে ভাবতেই অবাক লাগছে। ভুলেও ডিভোর্সের কথা ভেবো না।
মাইরা যদি দিন দিন বড় না হয়ে আরও ছোট হয়ে যায় তবুও ওর সাথেই তোমাকে থাকতে হবে, মাথায় রেখ। কথাটা বলে বিরক্ত হয়ে উল্টো ঘুরে চলে যায়। বিড়বিড় করে, অসভ্য ছেলে। ইরফান রেগে ঠাস করে তার ঘরের দরজা আটকে দেয়। রাগে শরীর রি রি করছে। কোমরে হাত দিয়ে বারবার এপাশ ওপাশ করে হাঁটতে লাগল। ইচ্ছে করছে মেয়েটার গালে ঠাটিয়ে দুটো পপ মারতে। টিল্ড। ইরফানের একঘর পর জাহারা আর তার মা থাকে। ইরফানের ঘরে এত শব্দ, মাইরার চিৎকার শুনে জাহারা জাগা পেয়ে গিয়েছিল। জাহারার মা জাগা পায়নি, তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। কিন্তু জাহারা জাগা পেয়ে ঘরের দরজা খুললে মাইরাকে ইরফানের ঘর থেকে বেরোতে দেখে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয় সেখানে। ইরফানের বাবা চলে যায়, ইরফান দরজা লাগিয়ে দেয়। জাহারা দরজার আড়ালে চুপ করে থম মেরে দাঁড়িয়ে থাকে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে মেয়েটা বুঝতেই পারল না। ধীরে ধীরে ঘরের ভেতর গিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর দরজা ঘেঁষে সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ে। হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। তার মনে পড়ে, সে যখন ক্লাস 10-এর টেস্টে ফেল করেছিল তখন তার মা, ভাই অনেক বকেছিল। তার খালা তাকে এই বাড়িতে এনে পরীক্ষার আগ পর্যন্ত এখানে রেখে দিয়েছিল, তাকে নিয়ম করে ইরফান ভাই পড়াত। কি সুন্দর পড়ায় ইরফান ভাই। জাহারা ইরফানের পড়ানোয় মুগ্ধ হতো। ইরফান ভাই মাঝে মাঝে কাজের চাপে না পড়ালে জাহারার সেদিন ভালো যেত না। কি করে যাবে? জাহারা তো পুরো 1 ঘন্টার বেশি পড়ার পাশাপাশি ইরফান ভাইকে মুগ্ধ হয়ে দেখত। কাজ শেষে যখন ইরফান ভাই বলত তার ঘরে যেতে, পড়াবে বলে, তখন জাহারা নাচতে নাচতে হাজির হয়ে যেত। ইরফান ভাই প্রাইভেট পড়াতো না, খালার কথায় তাকে দেখিয়ে দিতে রাজি হয়েছিল। সেই যে জাহারার ছোট্ট দুনিয়ায় হঠাৎ ইরফান ভাই নামক এক বসন্ত এসে হাজির হল।